ইয়ুনজিন ছোটবেলা থেকে তাদের বাবা হানের প্রিয় সন্তান। আর সুবিন সুবিন কারোর প্রিয় না হলেও তার প্রিয় মানুষ ছিল তার বড় ভাই ইয়ুনজিন, যার দিকে এই মুহূর্তে সুবিন ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে। সুবিন তো বলতে গেলে তার পরিবারের হতাশা, তাই পরিবার থেকে বেরিয়ে গিয়েছিল সুবিন, কিন্তু পারল কই, তাকে আবারও খুঁজে ধরে নিয়ে এসেছে এই শহরে। ইয়ুনজিন সুবিনের সামনে এসে তার কাঁধে হাত রাখে আর পরের মুহূর্তেই দেওয়ালের সঙ্গে ধাক্কা মেরে নরম আহ্লাদী কণ্ঠে বলে, আমার ছোট ভাই দেখি এখন আমার ধাক্কাই সহ্য করতে পারে না। এভাবে দুর্বল হলে চলবে? তুমি এখানে কেন এসেছো তা বলো। ও, বলতে ভুলে গিয়েছি, ড্যাডি একটা বড় পার্টি থ্রো করছে, সেখানে তোকেও থাকতে বলেছে। আমি যাব না, তাছাড়া আমি তো তার কুলাঙ্গার সন্তান। অবশ্যই কুলাঙ্গার, কিন্তু সন্তান তো। শত হোক বাবা তো। যাই হোক, চলে আসিস, গাড়ি চলে আসবে তোকে নিতে। আর যদি না আসিস তাহলে আমি চলে আসব। কথাটা বলে ইয়ুনজিন ফিরে যাওয়ার পথে পা বাড়াতে গিয়েও থমকে গেল, এমন ভঙ্গিতে যেন হঠাৎ করেই তার কিছু একটা মনে পড়ে গিয়েছে। সে বলে উঠল, আর শোন সুবিন, আমার সাজানো সাম্রাজ্যে যে ক্ষতি করতে চাইবে তাকে আমি 6 হাত মাটির নিচে পুঁতে ফেলবো। তার লাশটাও কেউ কখনো খুঁজে পাবে না। এইসব কথা আমাকে বলছো কেন? তুই তো জানিস আমার চোখে মানুষের পরিবর্তন ধরা পড়ে। মানুষ কি করতে চায় আমি বুঝতে পারি, বিশেষ করে যারা আমার কাছের মানুষ। আমার চোখে কিছুই এড়ায় না, তোরটাও এড়াচ্ছে না। সুবিন ভয়ে রীতিমতো জমে গেল, তার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। তাহলে কি ইয়ুনজিন সব জেনে ফেলেছে? ইয়ুনজিন এবার সুবিনের দিকে আবারও এগিয়ে এলো। সুবিনের কপালে মাঝ বরাবর আঙ্গুল ঠেকিয়ে ইয়ুনজিন বলে উঠল, তুই কি ভেবেছিলি তুই এত কিছু করবি আমি কিছুই জানবো না? মাথায় পরিষ্কার ঢুকিয়ে নে সুবিন, তুই আমার ভাই বলে ছাড় পাবি না। আমার পথের কাঁটা আমি রাখি না। এরপর যদি এই পথে এক পা বাড়াবি তাহলে জানবি তুই তোর মৃত্যুর পথে পা বাড়াচ্ছিস। কথাটা বলে ইয়ুনজিন সুবিনের হাতে কতগুলো চকলেট তুলে দিয়ে তার চুলে হাত বোলাতে থাকে বাচ্চাদের মতো। সুবিনের রাগে মাথা চক্কর দিচ্ছে এই পর্যায়ে। সুবিন তার হাতে চকলেটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে দূরে সরে গেল ইয়ুনজিনের কাছ থেকে। ছোটবেলা থেকে ইয়ুনজিনকে সে তার বাবার থেকেও বেশি ভালোবেসেছে, সম্মান করেছে। কিন্তু যখন ইয়ুনজিনের এইসব কাজের বিষয়ে সুবিন জানতে পেরেছে, ইয়ুনজিনের ওপর তার ততটাই ঘৃণা আর অভিমান জমাট বেঁধেছে। সুবিন চিৎকার করে বলে উঠল, তুই কি মানুষ ভাইয়া? তোর জন্য কত মানুষের মৃত্যু হচ্ছে, নকল ওষুধে মানুষ মারা যাচ্ছে, যুব সমাজ নষ্ট হচ্ছে নেশার কবলে পড়ে। সুবিন, আমি কি কখনো বলেছি আমি মানুষ? তবে তোর জন্য এখন আমি মানুষ না হলেও তোর ভাই আছি, কিন্তু আমাকে শয়তান হতে বাধ্য করিস না, নিতে পারবি না। কথাটা বলে ইয়ুনজিন যেমন শান্ত ভঙ্গিতে এসেছিল সেভাবেই স্থান ত্যাগ করলো। সুবিন দেওয়াল ধরে নিজেকে সামাল দিল। তার সামনে যেন জলজান্ত শয়তানের দুধ দাঁড়িয়েছিল। ওই চোখ যায় এতটা ঘৃণা আর হিংস্রতা কেন মানুষের জন্য? তেই আর জাংকুক গাড়িতে পাশাপাশি বসে, ডংউক ড্রাইভিং সিটে, তার পাশে সুগা। পরিবেশ একদম থমথমে। তে জাংকুকের দিকে আর চোখে তাকাচ্ছে বারবার। সেদিন রাতের কথা তের মনে পড়ল। হ্যাঁ, জাংকুকের থুতনিতে বাদামি রঙের তিলটা তার বড্ড চেনা। তে নিজের চোখ ফিরিয়ে নিল। ভাবনার কোনো অবকাশ নেই, কিন্তু প্রমাণের অভাব আছে। ওই লোকের সামনে কোনো শক্ত প্রমাণ ছাড়া দাঁড়ালে তের সমস্ত কথা বাতাসে উড়ে যাবে ওর এক ধমকে। তে হতাশা ভরা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে দৃষ্টি ফেরালো জানালার বাহিরে। জাংকুক আর চোখে তের দিকে তাকিয়ে অনেকক্ষণ। তে যে তার দিকে তাকাচ্ছে সেটাও জাংকুকের চোখ এড়ায়নি। তাকাক, তাতে সমস্যা কি? তের খোলা এলোমেলো চুল তার চোখে মুখে ঝাপটা দিচ্ছে। মেয়েটা গাড়ির জানালা একেবারে খুলে রেখেছে। জাংকুক তের দিকে সবকিছু ভুলে তাকিয়ে। এই মেয়েটা কি তাকে মেরে ফেলতে চায়? ফাজিল মেয়ে, ওকে চুল খোলা রাখতে কে বলেছে? জাংকুকের চোখ বারবার এলোকেশি তের দিকে চলে যাচ্ছে। তের ঠোঁটের ওই তিলটা জাংকুককে বড্ড টানছে। জাংকুক জোর করে নিচে চোখ ফিরিয়ে নিল। ডংকুক যদি দেখে তার বোনের দিকে জাংকুক এভাবে তাকিয়ে, বলা যায় না তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতেও পারে ডংকুক। জাংকুকের ভাবনা ছেদ পড়ল তার ফোনের রিংটোনে। জাংকুক মোবাইল বের করলো, ফোনের স্ক্রিনে জেহপের নাম্বার। জাংকুক কল রিসিভ করলো, তবে অদ্ভুতভাবে এই রিংটোন বাজতেই থাকলো। ইউফোরিয়া গানের ইনস্ট্রুমেন্টাল, জাংকুকের খুব প্রিয় একটা সং।
সুগা ঘাড় পিছনে তাকালো, এই পর্যায়ে বলে উঠল, জিহব কল করলো, ওকে রেস্টুরেন্টে চলে আসতে বল। ঠিক আছে। জাংকুক জিহবের সঙ্গে কথা বলতে শুরু করলো, কিন্তু এখনো রিংটোন বাজতেই আছে। সুগার কৌতূহল হলো, জাংকুক তো কথা বলছে, তাহলে কার মোবাইল বাজছে? ডংকুক এবার বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠল, তে তোর ফোন বাজছে, রিসিভ কর। জাংকুক হতভম্ব হয়ে গেল। তের মোবাইলের রিংটোনও তার রিংটোন এক। তের ভাবনায় বিভোর ছিল, তাই সে খেয়াল করেনি এতক্ষণ। ডংকুকের কথা সে তড়িঘড়ি করে কল রিসিভ করে বলে উঠল, আয়ুদ, বল দোস্ত, তুই কোথায়? আমাকে তো নোটসগুলো না দিয়ে চলে গেলি, সেগুলো আমার দরকার দোস্ত, আজকেই। ওহ সরি, আমি ভুলে গিয়েছিলাম। তুই এক কাজ কর, রেস্টুরেন্টে চলে আয়। এদিকে সুগা কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়ে তার বন্ধুর দিকে। জাংকুকের চেহারা খানিকক্ষণের জন্য এতটাই হাঁ হয়ে গিয়েছিল, আর একটুখানি সেই অবস্থায় থাকলে নির্ঘাত মাছি ঢুকে পড়তো। যদিও এটা অবাক হওয়ার কথাই, দুটো আলাদা মানুষের রিংটোন একই, যাদের আদতে তেমন কোনো গভীর পরিচয় নেই। কিন্তু বলে না, প্রকৃতি দুজন মানুষকে মেলাতে চাইলে নানা বাহানা, নানা অজুহাত সামনে চলেই আসে। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন না সুগা জাংকুক ডংকুকের গাড়িতে কি করছে। একটু আগে তেকে ডংকুক পিক করতে গেলে সেখানে সুগা আর জাংকুককে একসঙ্গে দেখে নিজেকে ধরে রাখতে পারেনি ডংকুক। শত হোক, অনেক কালের বন্ধু তারা। আর যেহেতু তে এখন সবটাই মোটামুটি জানে, ডংকুক অভিনয় করার কোনো কারণ খুঁজে পেল না। দীর্ঘদিন পর পুরনো বন্ধু সুগার দেখা পেয়ে জমিয়ে আড্ডা দেওয়ার লোভ সামলাতে পারল না ডংকুক, তাই কিছুটা জোর করেই তাদেরকে গাড়িতে উঠিয়ে নিল ডংকুক। তার ফলে তে, জাংকুক, সুগার, ডংকুক একই গাড়িতে। তে এবার সুগার উদ্দেশ্যে বলে উঠল, আপনি আগে আমাদের বাড়িতে এসেছিলেন কয়েকবার, তাই না? এসেছিলাম অনেকবারই, কিন্তু তোমরা তো উপরে থাকতে, কখনো আমাকে দেখার কথা নয়। তে উৎসুক কণ্ঠে বলে উঠল, দেখিনি আপনাকে, কিন্তু আপনার গিটারের সুর শুনেছি অনেকবার, ড্রয়িং রুম আর ভাইয়ার রুম থেকে, তাই জিজ্ঞাসা করছিলাম ভাইয়াকে। তোমার সেই সুর মনে আছে এখনো? হ্যাঁ, থাকবে না কেন? অমন সুর আমি শুনিনি আজও। ভাইয়া, আপনি একদিন আবারও আমাদের বাড়িতে আসবেন। কেন? কেন আবার? আপনার বন্ধুর সঙ্গে আড্ডা দিতে আর আমাকে আপনার সেই গিটারের সুর শোনাতে। সুগা মুচকি হাসলো। তার গিটারের সুর কারোর এত পছন্দ হতে পারে, এটা সুগা জেনে অনেকটা অবাক এবং একই সঙ্গে খুশিও হলো বটে। সুগা মুচকি হেসে বলল, ঠিক আছে। তে খুশি হলো এবং চোখ ফেরালো বাহিরে। তবে এদিকে যে একজন হিংসেতে জ্বলে পড়ে দগ্ধ হচ্ছে, সেটা তের চোখে পড়ল না। জাংকুক বিদ্রোহী সৈনিকের দিকে যেভাবে তাকায়, তার থেকে কঠিন দৃষ্টিতে তাকালো সুগার দিকে। সুগার ওপর জাংকুকের হিংসা হচ্ছে। কই, তার সঙ্গে তো তে এভাবে হেসে হেসে কথা বলে না। এতটা আন্তরিক আর স্বাভাবিক ভাবে তো কখনোই তে তার সঙ্গে কথা বলে না, বরং চোখে চোখ পড়লে মুখ ভেঙচি কেটে মুখ ফিরিয়ে নেয়। রাগে দুঃখে নিজের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে জাংকুকের। জাংকুক রাগে বোম হয়ে বসে রইল। এই বোম কখন যে হিরোশিমা নাগাসাকির মতো পড়বে বলা যাচ্ছে না। আমরা বরং তের জন্য প্রার্থনাই করতে পারি। দীর্ঘ 30 মিনিট যাবৎ জেহপ আয়ু বিনা বাক্যে পার করে দিলে জেহেপের ওপর এক সময় আয়ু বিরক্ত হয়ে পড়ল। লোকটা শুধু শুধুই তাকে দাঁড় করিয়ে রেখেছে এই তপ্ত রোদের মাঝে। আয়ুর রাগে চেহারা লাল হয়ে উঠেছে, অবশ্য রোদের কারণেও হতে পারে। একসময় বিরক্ত হয়ে সে বলে উঠল, স্যার, আমার মনে হয় আপনার বাড়ি ফেরা উচিত। কলেজ অনেকক্ষণ হলো প্রায় ফাঁকা হয়ে গিয়েছে, আমিও বাড়ি যাব। কথাটা বলে আয়ু জিহবকে আর একটু সময় দিল না। লোকটার যত কথা ফোনেই, বাস্তবে লবডঙ্কা। পরে সে যে আর কেউ না, জিহপি, সেইটা সেই দিনের পার্টির ঘটনার সূত্রে আয়ু বুঝতে পেরেছে। সেই দিন পার্টিতে ওই অসভ্য লোকটা জিহব যে পারফিউমটা ইউজ করে, সেটার ঘ্রাণই পেয়েছিল, তাই ওটা এত পরিচিত মনে হয়েছিল তার। জিহব যে পারফিউমটা ইউজ করে, ওটা ডিওরের লিমিটেড এডিশনের একটা পারফিউম। গন্ধটা তার চেনা, তার ভাইও এটাই ইউজ করে। তবে এতটুকুতেই আয়ু বিবেচনাতে পৌঁছে যায়নি। সেদিন আবছা আলোয় আয়ু ওই অসভ্য লোকের কোটের পিন দেখেছিল। আজ সেই একই পিন জিহবের কোটে আয়ু দেখেছে। তো সেটা দেখেই আয়ু জিহব যখন তার অনেকটা কাছে এসেছিল, অবাক হয়েছিল। দূর থেকে জিনিসটা খেয়াল করেনি আয়ু তেমন। বিষয়টা ভাবতো আয়ুর এবার অবাক লাগছে। এই ফাজিল, অসভ্য, খাটাস, অতৃপ্ত আত্মার ফোনের জন্য আয়ু এতদিন হাসপাস করেছে, অপেক্ষা করেছে। আর এই লোক দিনের পর দিন সেগুলো দেখেছে সামনাসামনি এবং বলাই বাহুল্য উপভোগ করেছে। বিষয়টা ভাবতেই আয়ুর রাগে সারা শরীর রি রি করে উঠল।
রাগে কটমট হয়ে আয়ু তেকে কল করলো। তের সঙ্গে কথা বলা শেষে আয়ু যখন ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াবে, তখন যেহব আবারও তার পথ আগলে ধরে দাঁড়ালে। এবার আয়ু রাগের চরম মাত্রায় পৌঁছে গেলে সে রীতিমতো খেকিয়ে উঠে বলে উঠল, কি হচ্ছে? আপনি কি পণ করেছেন আজ আমার পিছু ছাড়বেন না? আয়ুর এমন আচরণে যেহব মুষড়ে পড়ল। এত রাগ আয়ু করতে পারে সেটা যেহব কখনো ভাবতেই পারেনি। আয়ুকে যেহব বরাবর শান্ত দেখেই অভ্যস্ত থাকায় সে কিছুটা চমকেও গেল বটে। এদিকে যেহবের এমন অবস্থা দেখে আয়ু নিজেকে কিছুটা সংযত করলো। শত হোক এই ফাজিল খাটাস বেটা অতিপ্ত আত্মা তার কলেজ টিচার। নিজেকে সামনে শান্ত ভঙ্গিতে আয়ু বলল, কিছু বললে বলুন স্যার, আমি একটু কাজে যাব। অ্যাবাউট দ্যাট, আমিও সেখানেই যাব। মানে তুমি যে রেস্টুরেন্টে যাবে? হ্যাঁ তো আমিও সেখানে যাব, তোমাকে পৌঁছে দিয়ে চলো। কেন? আপনি কেন আমাকে পৌঁছে দেবেন? আপনি কি আমার ড্রাইভার? আয়ুর কথা শুনে জিহবের চেহারা ফ্যাকাশে বর্ণ ধারণ করলো। আয়ুর সঙ্গে তখন অমন আচরণ করে জিহব অনুতাপ বোধে ভুগছে, সেটা এই ফাজিল মেয়ে আরো বাড়িয়ে দিচ্ছে তার এমন আচরণে। জিহব তো শুধু তাকে সরি বলতে চায়, কিন্তু তার মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না। আয়ুর সঙ্গে একটু সময় পার করতে চায় সে। হতাশা ভরা দৃষ্টিতে তাকিয়ে জিহব আয়ুর দিকে। আয়ুর সেই চেহারা দেখে মায়াই হলো। আয়ু নরম গলায় বলে উঠল, আমি সরি, আসলে আমি সেভাবে বলতে চাইনি। না ঠিক আছে, সাবধানে যেও। কথাটা বলে জিহব চলে যাওয়ার জন্য পা বাড়ালে আয়ু অসম্ভব মন খারাপ লাগলো। লোকটার সঙ্গে থাকতে তার ভালো লাগছিল, কিন্তু তার ওইসব কাজের জন্য আয়ুর মেজাজ খিচেছিল। আয়ু এবার নিজের মেলি ইগো কিছুটা জোর করে সাইডে রেখেই বলে উঠল, আপনি কিছু মনে না করলে লিফট দিতেই পারেন, কিন্তু স্টুডেন্টরা নানা কথা বলবে আমাদের ঘিরে। জিহব প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, আমার তাতে কিছু যায় আসে না। তোমার সমস্যা হলে আমি না হয় এখন থেকে তোমার থেকে দূরেই থাকবো। জিহবের সরল দৃষ্টির পানে তাকিয়ে আয়ু। মানুষটার ওই চাহনি তার অভিপ্রায় বুঝতে এতটুকুও বাধা দেয় না। আয়ু মুচকি হেসে বলে উঠল, চলুন, আমার তাড়া আছে। জিহব প্রথম দিকে কিছুই বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়েছিল। তারপর যখন বুঝতে পারলো তার থেকে আনন্দিত বোধহয় আজ কেউ হবে না, জিহব রীতিমতো বাতাসে ভেসে উঠল আনন্দে। রেস্টুরেন্টে ঢুকেছে ওরা চারজন, তবে সেখানে প্রবেশ করে অনাকাঙ্ক্ষিত একজনকে দেখে জাঙ্কুকের রাগে চুল খাড়া হয়ে উঠলো যেন। রেস্টুরেন্টে জিমিন আরো কতগুলো মেয়ের সঙ্গে আড্ডা দিচ্ছে। মেয়েগুলোর পোশাক একটু বেশিই আধুনিক। জাঙ্কুক এইসব বিষয়ে একটু পজিটিভ বলতে গেলে। জাঙ্কুক হনহন করে এগিয়ে গেল জিমিনের টেবিলের সামনে। এদিকে ভাইকে এখানে দেখে জিমিনের আত্মা কেঁপে উঠলো। এখন তার বাড়িতে থাকার কথা ছিল। জিমিন ভীত দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালে তার গলা শুকিয়ে গেল। ওটা তো চোখ নয়, জ্বলন্ত আগুন। জিমিন ভয়ে ভয়ে উঠে দাঁড়ালে জাঙ্কুক যতটা সম্ভব রাগ চেপে বলে উঠল, তুই এখানে কি করছিস? আমি জানতে পারি? ভাইয়া আসলে আসল নকল শুনতে ইচ্ছুক নই আমি জিমিন। আমার কথা কেন তুই শুনিস না? এই জন্যে তুই প্রতিবার বিপদে পড়িস, বাট এখন তো আমার মনে হচ্ছে বিপদের কাছে তুই নিজেই ঝাঁপিয়ে পড়িস, বিপদ ঘাড়ে নিয়ে ঘুরিস। শেষের কথাগুলো জাঙ্কুক নিজের অজান্তে একটু জোরে বলে ফেললে এগিয়ে এসে কিছুটা সাহস জোগাড় করে বলে উঠল, মিস্টার জাঙ্কুক, জিমিনকে যা বলার বাড়ি গিয়ে বলবেন প্লিজ। সবাই তাকাচ্ছে, এটা তো আপনার ক্লাস না। এর দিকে লেলিহান দৃষ্টিতে জাঙ্কুক তাকালে তে দমে গেল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। জিমিন অসহায় দৃষ্টিতে তাকালো সুগার দিকে। ওই লোকটা তো তখন তাকে অপমান করুক আর যাই করুক বাঁচিয়েছিল, এবারও তার ভাইয়ের হাত থেকে চরম অপমানের হাত থেকে বাঁচার আশাতেই সুগার দিকে তাকালো জিমিন। সুগার নির্লিপ্ত ভঙ্গিতে জিমিনের টেবিলের সামনে এগিয়ে এসে জাঙ্কুকের কানে কানে কিছু বলতেই জাঙ্কুক অনেকটা যেন দমে গেল। রাগে কটমট দৃষ্টিতে জিমিনের দিকে তাকিয়ে বলল, ওঠে আয়, আমি তোকে লাঞ্চ করে বাড়ি পৌঁছে দেব। জিমিন কিছু না বলে লক্ষ্মী মেয়ের মতো উঠে এসে ভাইয়ের পিছু পিছু গেল। জাঙ্কুক তার বোনকে নিয়ে চিন্তিত, কারণ তার বোন বিপদ ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়ায়। এই ভালো মন্দের মাঝে সূক্ষ্ম ফারাক থাকে সেটা বোঝে না। সবার সঙ্গে বন্ধুর মতো মেশে, সবাইকে আপন ভাবে, কিন্তু আদতে পৃথিবীর সবাই আপন মানুষ হয় না, বন্ধুও হয় না প্রকৃত। জিমিনকে এই কলেজে ভর্তি হতে বারণ করার এটা একটা কারণ। অন্য কারণটা হলো জাঙ্কুক খেয়াল করেছে জিমিনকে একটা ছেলে ফলো করছে।
তাই তাকে যত দ্রুত সম্ভব বাড়িতে চলে যেতে বলেছিল জাংকুক। কিন্তু বেয়াদব মেয়ে তার কথা শুনলে তো। হতাশ ভঙ্গিতে চেয়ার টেনে জাংকুক বসলো। জাংকুক এবং উপস্থিত সকলকে অবাক করে দিয়ে তে জাংকুকের পাশের চেয়ারেই ধপ করে বসে পড়ল। জাংকুককে অবাক হতে দেখে তে দ্বিধাহীন গলায় বলল, আমি এখানে বসলে আপনার কোনো সমস্যা হবে নাকি? জাংকুক ঘাড় নাড়িয়ে প্রায় সঙ্গে সঙ্গে না করে বসলো, কিছু না ভেবেই। এদিকে ডংক তের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকালে তে সেদিকে ভ্রুক্ষেপ না করে সামনের চেয়ারে বসা জিমিনের সঙ্গে আলাপ জমিয়ে দিল। একটু পর সেখানে জেহপ আর আয়ু একসঙ্গে উপস্থিত হলে এবার আর কেউ তেমন অবাক হলো না। সবাই মোটামুটি এখন জেহপ আয়ুকে পছন্দ করে সেটা আন্দাজ করতে পারে। জেহপ আর আয়ু পাশাপাশি দুটো চেয়ারে টেনে বসে পড়ল। ডংক বাঁকা দৃষ্টিতে একবার জেহপ আর একবার জাংকুকের দিকে তাকালো। জাংকুক এখন পৃথিবীতে নতুন শিশু এমন ভঙ্গিতে মেনু কার্ডের দিকে তাকিয়ে। ডংকের এবার অঘোষিত এই জোড়া শালিকদের মাঝে নিজেকে সঙ্গীহীনা এক কাক মনে হচ্ছে। এদিকে সুগা ওয়াশরুম থেকে ফিরে সব কয়টা সিট দখল হয়ে গিয়েছে দেখে বাঁকা দৃষ্টিতে জাংকুক আর জেহপের দিকে তাকালে দুজনেই এমন ভান করলো তারা সুগাকে দেখতেই পারছে না। সুগা উপায়ন্ত না পেয়ে গুটিসুটি পায়ে জিমিনের পাশে একমাত্র খালি চেয়ারটায় গিয়ে বসে পড়লে জিমিন এক দৃষ্টিতে সুগার ডান হাতের দিকে তাকিয়ে থাকলো। সুগা বিষয়টা বুঝতে পেরে দ্রুত নিজের কুনুইতে তুলে রাখা ফুল স্লিভ হাতা নিচে নামিয়ে এনে বলে উঠল, কি সমস্যা? আপনিই বিরাট বড় একটা সমস্যা। কথাটা জিমিন মনে মনে বলে চোখ ফিরালো তের দিকে। এমন সময় আয়ু ডংকের উদ্দেশ্যে বলে উঠল, আরে ভাইয়া, আপনার কাছেও দেখি তের মতো ব্রেসলেট। ডংক নিজের ব্রেসলেটের দিকে একবার তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, এটা আমাদের 3 ভাই বোনকে বাবা গিফট দিয়েছিল। সবার কাছেই একটা ছিল। ও, তাই তে ওটা অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলে খুব কেঁদেছিল। তুমি সেটা বলছো? সজ্ঞানে ফিরে তে প্রথমে ওটা খুঁজেছিল। আমি যে ওকে কিভাবে সামনেছিলাম একমাত্র আমিই জানি। সে কি, লোকটা তো একটা ব্রেসলেটের সাহায্যেই তেকে খুঁজে পেয়েছিল বলে শুনেছি। ঠিকই শুনেছো, কিন্তু ওটা মায়ের দেওয়া ব্রেসলেট। তের বার্থডেতে মা উপহার দিয়েছিল বলে তে দুটোই পরে থাকতো। জাংকুক তের দিকে তাকালো। মেয়েটার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছে এই প্রসঙ্গতে। তার মন খারাপ লাগলো, কারণ তের ব্রেসলেটটা তার কাছেই। জাংকুক জানতো না ওটা তের কাছে এতটা প্রিয়। তাছাড়া ওটা নিজের অজান্তেই জাংকুক নিয়ে এসেছিল নিজের সঙ্গে। তারা কথা বলতে বলতে খাবার চলে এসেছে। সবাই যে যার মতো ব্যস্ত আড্ডা দিতে। তাই খাবার যে সার্ভ করছে সেই ওয়েটারের দিকে কারোর নজর নেই। এই শ্রেণীর মানুষদের প্রতি আসলে কারোরই তেমন কৌতূহল বা নজর থাকে না। এরা নিঃশব্দে কাজ করে নিজেদের, তারপর ফিরে যায়। ওয়েটার এত খাবারের তাল একসঙ্গে সামলাতে না পেরে ওয়েটারের হাতে সুপের বাটি টলমল করে উঠল। সে যথাসম্ভব চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। গরম স্যুপ ভর্তি বাটিটা তের ওপর যখন পড়তেই যাবে, কিন্তু পড়লো জাংকুকের হাতের ওপর। জাংকুকের চোখে কখনোই তের ক্ষতি হতে পারে এমন কিছু খুব সহজে এড়ায়নি। এটাও এড়ালো না। ফলে তের কোনো ক্ষতি না হলেও জাংকুকের হাতে গরম স্যুপ বেশ খানিকটা পড়লো এবং কিছুটা তার পোশাকেও পড়লো। তে আর্তনাদ করে উঠলো এই দৃশ্য দেখে। ঘাবড়ে গিয়ে কোনো দিক বিবেচনা না করেই জাংকুকের হাত ধরে বলে উঠলো, দেখে সার্ভ করবেন তো। ওয়েটার ভয় পেয়ে গুটিয়ে ফেলেছে নিজেকে, সেই সঙ্গে তের ধমক। ওয়েটার ভয়ে ভয়ে বলে উঠলো, সরি ম্যাম, আসলে বুঝতে পারিনি। অগ্নি দৃষ্টিতে লোকটার দিকে তাকালে জাংকুক বলে উঠলো, উনি বুঝতে পারেননি, বাদ দাও। তাছাড়া তেমন কিছুই হয়নি আমার। কথাটা বলে জাংকুক তের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার উপক্রম করলে তে আবারও খপ করে জাংকুকের হাত ধরে ওয়েটারের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলো, দাঁড়িয়ে আছেন কেন? গিয়ে বরফ নিয়ে আসুন। ওয়েটার পালিয়ে বাঁচলো। এদিকে ডংক তার বোনের দিকে তাকিয়ে। ডংক বুঝতে পারলো শুধু শুধুই তার বন্ধুটিকে দূরে থাকতে বলেছিল। তের যা অবস্থা সে দেখছে, তাতে জাংকুক যদি পাতালপুরীতেও প্রস্থান করে, তে তার পিছু পিছু সেখানেই ছুটে যাবে। তাকে আটকে রাখা বোধহয় ডংকের হাতে আর নেই। তে তার ধরাছোঁয়ার বাহিরে। এদিকে জাংকুক তের চিন্তিত মুখশ্রীর দিকে তাকিয়ে। এই মেয়েটা এত কঠিনভাবে ধমকাতে পারে, জাংকুক আজকের এই ঘটনা না ঘটলে জানতেই পারতো না। জাংকুকের মনে হচ্ছে তার নিজের অন্য হাতটাও পোড়াতে, বারবার পোড়াতে। তে যদি এভাবে প্রতিবার যত্নের সঙ্গে তার হাত ধরে থাকে,
তাহলে এটা করতে জাঙ্কুকের বিন্দুমাত্র আপত্তি থাকবে না।